আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের বিস্তারিত আমরা গল্পের শেষে জানব। দ্বিতীয়বারের মতো নববধূ রূপে সজ্জিত হয়েছে অয়ন্তী। এই বিয়েটা সে করতে চায়নি, কিন্তু বাবা আর মামুনির মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র রাজি হয়েছে এই বিয়েতে। যবে থেকে অয়ন্তী বুঝতে শিখেছে, তবে থেকেই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে বলতে শুনেছে সে নাকি অপয়া। তার দ্বারা সব সময় খারাপ কিছু ঘটে থাকে। এই অপয়া শব্দটা ছোটবেলা থেকে শুনতে শুনতে এতটুকু বড় হয়েছে অয়ন্তী। কিন্তু সময়ের সাথে সাথে অয়ন্তী এই অপয়া ডাকটা নিজেও মেনে নিয়েছে। আসলেই সে একটা অপয়া। তার জন্য তার মা আর দাদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরকালের জন্য না ফেরার দুনিয়াতে চলে গেছে। তার পোড়া কপালের জন্য তার প্রথম বিয়েটা ভেঙে গেছে। কিন্তু এবার দ্বিতীয় বিয়েতে কি হতে চলেছে সেটা তার অজানা। তবে মন বলছে কোনো একটা অঘটন হবেই হবে, কারণ সে যে জন্মগতভাবেই অপয়া। তার কপালে সুখ নেই। কারোর ডাকে অয়ন্তী নিজের ধ্যান থেকে ফিরে আসে। এই অয়ন্তী! অয়ন্তী চমকে উঠে পাশ ফিরে তাকিয়ে দেখে লিজা প্রশ্নবোধক নয়নে তার দিকে তাকিয়ে আছে। লিজা আবারও বলা শুরু করে, কোথায় হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে। অয়ন্তী ঢোক গিলে বলে, কি হয়েছে? লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝতে পারছি টেনশনে আছিস, কিন্তু টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আগের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে ছেড়ে ফেলে দে। অয়ন্তী, সামনে যেই নতুন জীবনটা পেতে চলেছিস সেটা নিয়ে ভাব। অতীতের তিক্ততা নিয়ে পড়ে থাকলে হবে না। লাইফে মুভ অন করতে হবে। কিন্তু অয়ন্তীর মন মানছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে কিছু একটা হতে চলেছে তার জীবনে। আবারও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সে। এমন সময় বাইরে থেকে বর এসেছে বলে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। লিজা মুচকি হেসে অয়ন্তীকে ধাক্কা দিয়ে বলেন, দেখলি, এবার আর কোনো অঘটন ঘটবে না। মিলল তো আমার কথা। যাই আমি বরং তোর সুদর্শন বরটাকে দেখে আসি। একবার শুধু চোখের দেখা দেখেছিলাম। কথাটা বলেই লিজা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু অয়ন্তীর মুখে কোনো হাসি নেই, আছে শুধু আতঙ্ক। কেন জানি নিজের অশান্ত মনটাকে শান্ত করতে পারছে না। বারবার মন বলছে, অয়ন্তী, তোর জীবনে সুখ আসবে না কোনোদিন আসবে না। ঠিক তাই হলো। লিজা মুখটা অন্ধকার করে কয়েক মুহূর্ত পরে ঘরে ঢুকে চুপচাপ খাটের উপরে বসে পড়ে। অয়ন্তী লিজার দিকে তাকিয়ে ছোট করে বলে, কি হয়েছে? বর আসেনি এখনো? শুধু বরযাত্রীরা এসেছে? বর নাকি তার বন্ধুদের সাথে আসবে? অয়ন্তী ছোট করে বলল, ও। লিজার মনের মাঝে আতঙ্ক কাজ করছে, কিন্তু প্রিয় বান্ধবীর সামনে সেটা প্রকাশ না করে হাসি মুখে বলে, সমস্যা নেই, বর একটু পরেই চলে আসবে। তুই এত টেনশন করিস না, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলেই লিজা বাইরে চলে যায়। বাইরের পরিবেশ বড্ড গুমোট হয়ে আছে। বরযাত্রী আসার 15 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু বরের গাড়ি আসার কোনো নামগন্ধই নেই। আজমল শেখ ছোট ছেলের আসার অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছেন। জোহরের নামাজ শেষ হওয়ার পরপরই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের কোনো চিহ্ন নেই। সব কিছু কী করে সামাল দিবেন কিচ্ছু বুঝতে পারছেন না। একটু পরপরই মেয়ের বাড়ির লোকেরা বরের খোঁজ নিতে আসছে, কিন্তু আজমল শেখ আশানুরূপ কোনো উত্তর দিতে পারছেন না। আজমল শেখ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে বড় ছেলে জাহিনের কাছে গিয়ে চিন্তিত স্বরে বলে,
ফোনে পেলে বদমাসটাকে? জাহিন কানের কাছ থেকে ফোনটা সরিয়ে বলে, না বাবা, পাইনি। কাইফকে ফোন করো। কাইফও ফোনটা ধরছে না। আজমল শেখ রাগী গলায় বলেন, আমারই ভুল হয়েছে ওকে একা রেখে আসাটা। বন্ধুদের সাথে আসবেন উনি, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ওর এখনও আসার নাম নেই। ওর বন্ধুদের ফোন দাও। জাহিন আস্তে করে বলে, ওর বন্ধুদের কাছেও নাকি ও এখনও পৌঁছায়নি। আজমল শেখ চিন্তিত হয়ে বলেন, কি বলছো কি তুমি? ওদের দুজনের কোনো বিপদ হলো না তো? পাশ থেকে আজহার শেখ বলেন, ভাইজান আপনি চিন্তা করবেন না, রিহান চলে আসবে, হয়তো জ্যামে পড়েছে কোনোভাবে। তুই বুঝতে পারছিস না আজহার, যত সময় যাচ্ছে তত জটিলতায় পরিণত হচ্ছে পরিবেশ। ঠিক আছে, সেই সময় একটা সিএনজি এসে দাঁড়ায় তাদের সামনে। সিএনজির ভেতর থেকে বেরিয়ে আসে কাইফ। কাইফকে সিএনজি করে আসতে দেখে হতভম্ব হয়ে যায় আজহার শেখ। আজমল শেখ আর জাহিন দু কদম এগিয়ে কাইফকে বলে, কাইফ তুমি সিএনজি করে? রিহান কোথায়? আর ফোন ধরছিলে না কেন? কাইফ মাথা নিচু করে বলে, ভাই আমি আসলে কি হয়েছে কাইফ, স্পষ্টভাবে বলো। রিহান ভাই অর্ধেক রাস্তায় আসতেই গাড়ি থেকে আমারে নামাইয়া দিচ্ছে। মানে? কাইফ পকেট থেকে একটা চিঠি বের করে জাহিনের হাতে দিয়ে বলে, রিহান ভাই আমারে এই চিঠিটা দিয়ে বলছেন আপনাকে দিতে, আর উনি নাকি এই বিয়েটা করতে পারবেন না। কাইফের মুখে এমন কথা শুনে জাহিন, আজহার শেখ আর আজমল শেখের পা থেকে মাটি সরে যায়। আজমল শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। দু কদম পিছিয়ে যেতে আজহার শেখ ভাইকে ধরে ফেলে বলেন, ঠিক আছেন ভাইজান আপনি? আজমল শেখ দুর্বল গলায় বলেন, আমার সারা জীবনের যতটা মান সম্মান অর্জন করেছিলাম সবটা শেষ করে দিল ছেলেটা। হারামজাদাটা চিঠিতে কি লিখেছে পড়ো জাহিন। জাহিন চিঠিটা পড়া শুরু করে। সরি ভাইয়া, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তুমি চাইলেই আমাকে খুঁজে বের করতে পারবে, এই ক্ষমতাটা তোমার আছে, কিন্তু তুমি আমাকে খুঁজে বের করলেও আমি এই বিয়েটা করব না। বিয়ের আগেই আমার মরদেহ পাবে তুমি, তাই আমাকে খুঁজে বের করার সাহস করো না। সময় হলে আমি এমনি বাড়ি ফিরে আসব। জাহিন চিঠিটা পড়ে কাগজটা হাতের মুঠোয় করে নিয়ে চোয়াল শক্ত করে নেয়। ইচ্ছে করছে রিহানের দু গালে ঠাটিয়ে দুটো চড় মারতে। এত বড় একটা অঘটন ঘটাতে একটু ভয় করলো না, আর তার উপর আবার তাকে মরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আজহার শেখ জাহিনের হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে বাকরুদ্ধ হয়ে যান। বিয়ে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, ছেলে বিয়ে করতে আসতে পারবে না খবরটা যেন বাতাসের আগে ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। বিয়ে বাড়িতে আসা প্রেসের লোকজন এতক্ষণে টিভিতেও নিউজ করে দিয়েছে, বিশিষ্ট শিল্পপতির ছোট ছেলে, সাবেক মেয়রের ভাতিজা আর জননেতার ছোট ভাই কাপুরুষের মতো বিয়ের দিন পালিয়ে গেছে একটা মেয়েকে অপমানের দিকে ঠেলে দিয়ে। এদিকে গ্রামের মানুষজনও নানা রকমের কথা বলছে অয়ন্তীকে নিয়ে, যে কথাগুলো অয়ন্তী খুব ভালো করেই শুনতে পাচ্ছে। অয়ন্তীর খুব ইচ্ছে করছে জোরে জোরে প্রাণ খুলে হাসতে। তার জীবনটা এত জটিলতায় ভরা কেন? কি দোষ তার? কেন এত শাস্তি দিচ্ছে তাকে উপরালা? প্রেসের লোকজনদের জিহানের দলের ছেলেরা আটকে রেখেছে। যতটুকু নিউজ করেছে তো করছেই, আর যাতে কিছু না করতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছে। বাড়ির এক কোণে শেখ পরিবারের সদস্যগণ দাঁড়িয়ে আছে। জারার পাশে দাঁড়ানো ছোট আহান বলে, আপু ছোট ভাইয়ার কি বিয়ে হবে না আজকে? যারা আহানের মুখ চেপে ধরে চাপা গলায় বলে, চুপ কর আহান, কথা বলিস না এখন। হামিদ খন্দকার আজমল শেখের সামনে এসে দুর্বল গলায় বলেন,
এভাবে অপমানিত না করলেও পারতেন আমাদের। আপনার স্ত্রীকে আমি সবটা বলেছি আমার মেয়ের অতীত সম্পর্কে। আপনার স্ত্রী সবটা শুনে আমার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করতে নিতে চেয়েছেন। আমরা তো যেচে যাইনি আপনাদের কাছে, আপনারা এসেছেন আমাদের কাছে। তাহলে আমার মেয়েটা কি এই অপমানটা পাওয়ার যোগ্য ছিল বলুন? আমি ওনাকে বারবার বলে এসেছি যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার মেয়েকে এবার হয়তো বাঁচাতে পারবো না। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন খারাপ কিছু না হওয়ার, কিন্তু উনি ওনার কথা রাখতে পারেননি। আমার মেয়েটা যদি এখন কিছু করে বসে তাহলে এর দায় কে নেবে বলুন? আপনি নেবেন এর দায়? আজহার শেখ বলেন, বিশ্বাস করুন আমার ভাতিজা যে এমন একটা কাজ করে বসবে বিয়ের দিন আমরা সেটা খুনাক্ষরেও টের পাইনি। আজমল শেখ কিছু বলতে যাবেন, সেই সাথে সাথে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ছলছল করে স্ত্রীর নামটা। আজমল শেখ ফোনটা কানে ধরতেই জোহরা বেগম অস্থির গলায় বলে ওঠেন, কি গো, কি শুনছি রিহান নাকি বিয়ে করবে না বলে পালিয়ে গেছে? তুমি এই খবরটা কোথায় পেলে? খবরের হেডলাইনে সবটা ছাপা হয়ে গেছে। আজমল শেখ এবার চিৎকার করে বলে ওঠে, তোমার ছেলে সবটা শেষ করে দিল জোহরা। ও বিয়ে করবে না আগে বলতো তাহলে তো এই পরিস্থিতি হতো না। মাথা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। কি করে মাথা ঠান্ডা করব? ও আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। মেয়েটার পরিবার আর মেয়েটার কথাটা একবার ভাবলো না। কি করব এখন? জাহিন কোথায়? ওকে ফোনটা দাও। জাহিন বাবার পাশেই দাঁড়িয়েছিল। আজমল শেখ ছেলের দিকে ফোনটা এগিয়ে দেন। জাহিন কানে ফোন রেখে হ্যালো বলতেই জোহরা বেগম বলে ওঠেন, জাহিন বাবা একটা কথা রাখবি মায়ের? জাহিন মায়ের মুখে আকস্মিক এমন কথা শুনে ভ্রু কুঁচকে বলে, মানে? এই পরিস্থিতিটা এখন একমাত্র তুই পারবি সামাল দিতে। কি বলতে চাইছো তুমি মা? আমি চাইছি তুই অয়ন্তীকে বিয়ে কর। জাহিন হতভম্ব হয়ে বলে, হোয়াট? কি বলছো তুমি এসব মা? প্লিজ জাহিন, তুই রাজি হয়ে যা এই বিয়েতে, না হলে মেয়েটার মরণ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। গতবারও ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, আর তুই তো জানিস গ্রামের মানুষরা কেমন। ওদের হয়তো এক ঘরে করে দিবে এবার। কিন্তু মা, ওনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ, আর আমি কি করে? বয়সটা কোনো ব্যাপার না, তুই শুধু রাজি হয়ে যা বাপ। না না, পারবো না। আমি চাই না আমার জীবনের সাথে জুড়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। আমার চারিদিকে শত্রু গিজ গিজ করছে। মেয়েটার জীবন এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার পথে, যেটা তোর আদরের ছোট ভাই করে গেছে। প্লিজ জাহিন, রাজি হয়ে যা। আমাদের শেখ বাড়ির সম্মান আর মেয়েটার কথা ভেবে রাজি হয়ে যা বাবা। অয়ন্তীকে আমার বাড়ির বউ করে নিয়ে আয়। মনে কর এটা তোর কাছে আমার শেষ চাওয়া। এই চাওয়াটা পূরণ করে দে বাবা। জাহিন কোনো উত্তর দেয় না মায়ের কথায়। জাহিন এমন একটা প্রফেশন বেছে নিয়েছে যেটাতে নিজের জীবনেই রিস্কে, আর এখন আরেকজনকে নিজের জীবনে এনে ওই মানুষটাকে কি করে রিস্কে ফেলতে পারে? তার সামনে তার আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে এই রাজনীতির জন্য। এরপর হাজার চেষ্টা করেও এই রাজনীতির মাঠ থেকে নিজেকে সরাতে পারিনি। নিজের চাচা এই নোংরা রাজনীতি ছাড়তে পারলেও সে পারেনি। এরপর থেকেই শুরু হয় জাহিনের মনে পরিবারকে নিয়ে আতঙ্ক। মনের মাঝে সবসময় একটা ভয় কাজ করে, না জানি কখন কোথা থেকে আপনজনদের উপরে আক্রমণ করে বসে। এই ভয় থেকেই পণ করে বসে নিজের জীবনের সাথে কাউকে জড়াবে না। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে আজ জাহিনের বিরুদ্ধে চলে গেছে। জাহিনের কানের কাছে এসে আজহার শেখ ফোনটা নিয়ে নিজে কথা বলা শুরু করে, ভাবি সবটা কি করে সামলাবো এখন আমরা? আজহার, তুমি তোমার বড় ভাতিজাকে বুঝাও, একমাত্র ওই পারে এখন এই পরিস্থিতিটা সামাল দিতে। ওকে বুঝিয়ে বলো ও যেন অয়ন্তীকে বিয়ে করে নেয়।
আজহার শেখ জাহিনের দিকে তাকাতেই জাহিন শান্ত গলায় বলে, এই বিয়েটা করব আমি, আমার পরিবার। জাহিনের বলা কথাটা শুনে জোহরা বেগমের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। শেষমেশ তাহলে নিজের পরিকল্পনায় সফল হলেন। ছেলে যখন একবার বলে দিয়েছে বিয়েটা করবে, তাহলে করবেই। জোহরা বেগম ফোনের লাইন কেটে দিয়ে অন্য একটি নাম্বারে ফোন করে। ফোনের অপর প্রান্তের লোকটা কল ধরতেই জোহরা বেগম হাসি খুশি গলায় বলে উঠলেন, পরিকল্পনা সফল হয়েছে আমাদের রিহান। এবার তুই শুধু সময় মতো বাড়ি ফিরে আসবি পরিবেশটা ঠান্ডা হওয়ার পরে। আর তোর যত টাকার প্রয়োজন হবে আমাকে কল করবি, আর খুব সাবধানে থাকবি। লিজা অয়ন্তীর কাছে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী জানালার পাশে দাঁড়িয়ে ঘরের পেছনের শ্যাওলা পড়া পুকুরের দিকে তাকিয়ে থেকে উদাস গলায় বলে, কার সাথে? ছেলের বড় ভাইয়ের সাথে। অয়ন্তী চমকে লিজার দিকে তাকায়। অয়ন্তী ভেবেছিল হয়তো গ্রামের কোনো লোকের সাথে বিয়ে হবে, কিন্তু লিজা কি বলল এটা? লিজা আবারও বলে, সত্যি বলছি দোস্ত, উনি তোকে বিয়ে করবেন। অয়ন্তী সশব্দে হেসে ওঠে। তার জীবনটা এতটা নাটকীয়তায় ভরপুর কেন? কেন বারবার সবাই তাকে এত কোণঠাসা করে? মা মরা মেয়ে বলে নাকি এটা তার কপালের দোষ? নিচের ঠোঁট কামড়ে ধরে অয়ন্তী বুকের ভেতরের চাপা কান্নাটা আটকে রাখার প্রচেষ্টা করছে। এমন সময় ঘরে প্রবেশ করেন ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার এতটা সময় জানালার আড়াল থেকে বারবার উঁকি দিয়ে দেখে গিয়েছেন মেয়ে তার কি করেছেন। ফাতেমা আক্তার অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর মাথায় হাত রেখে বলেন, আমার বড় মেয়েটা আজকে সত্যি সত্যি পর হয়ে যাবে। কি করে থাকবো বলতো তোর মুখে মামুনি ডাকটা না শুনে? অয়ন্তী আর নিজেকে ধরে রাখতে পারল না। ফাতেমা আক্তারের বুকে ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাতেমা আক্তার অয়ন্তীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, দূর বোকা মেয়ে, এভাবে কেউ কান্না করে দেখি? অয়ন্তীকে নিজের বুক থেকে তুলে অয়ন্তীর চোখের জল মুছে দিয়ে বলেন, ইস, চোখের জল দিয়ে একেবারে শ্বাসটা নষ্ট করে দিয়েছে। লিজা, ওর শ্বাসটা ঠিক করে দে তো মা, একটু পরেই কাজী আসবেন বিয়ে পড়াতে। লিজা চোখের কোণে আসা জলটা মুছে বলে, হ্যাঁ চাচি, এখনই ঠিক করে দিচ্ছি। ফাতেমা আক্তার চলে যান। লিজা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, দেখ অয়ন্তী, যা হয় ভালোর জন্যই হয়। শেষ ভালো যার সব ভালো তার। হয়তো ওনার সাথেই তোর জুরি লেখা আছে, তাই ওনার সাথেই তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী কিছু বলে না, চুপচাপ বসে আছে আর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে কালচে রঙের ফ্লোরের দিকে। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। সূচনা পর্ব। হৃদয়ে লিখেছি তোমারই নাম গল্পের লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 2। কঠোর হৃদয় সম্পন্নের রাজনীতিবিদ জাহিনের সাথে বিয়ে হলো নরম হৃদয়ের অধিকারীর অয়ন্তীর। ক্ষণিকের মাঝে সবটা বদলে গেল, জুড়ে গেল দুজনে একে অন্যের জীবনের সাথে। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই দুই মানবীর জন্য? একে অপরের হৃদয়ে কি লিখবে একে অন্যের নাম? সন্ধ্যা হয়ে গেছে আর তার সাথে বিদায়ের সময় হয়ে গেছে অয়ন্তীর। বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে চিরকালের জন্য চলে যাওয়ার যাত্রার সময় এসে গেছে। এদিকে ফাইজ বোনের কোমর ধরে বলছে, আপু তুমি চলে যাবে? অয়ন্তী মুচকি হেসে হাঁটু ভেঙে ফাইজের সমান হয়ে ফাইজের কপালে চুমু এঁকে দিয়ে ভাঙা গলায় বলে, আমি আবার আসবো তো সোনা। ছোট ফাইজ এবার কান্না করে বলে, না, তুমি গেলে আর আসবে না জানি। অয়ন্তী ভেতরের কান্নাটা আটকিয়ে বলে, আসবো তো সোনা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো, আমি আবার আসবো। সত্যি তো? হ্যাঁ 3 সত্যি।
এমন সময় লিজা ঘরের ভেতর প্রবেশ করে বলে, অয়ন্তী, যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন্তী গুটি গুটি পায়ে বাইরে আসে। ফাইজ বোনের ডান হাতটা আঁকড়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই চিরকালের জন্য চলে যাবে। অয়ন্তী বাড়ি থেকে বের হতেই নজর যায় তার সাথে সদ্য বিয়ে হওয়া শ্যাম বর্ণের পুরুষ মানুষটির দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আর বারবার ফোন অন করে টাইম চেক করছে। মানুষটার সাথে যতটুকু সময় কথা বলেছে অয়ন্তী, তাতে বোঝা গেছে জাহিন খুব ভদ্র, মার্জিত আর ভালো মনের একজন মানুষ। অয়ন্তী বরাবর জেনে এসেছে যারা রাজনীতি করে তারা খুব উগ্র মেজাজের হয়, কিন্তু জাহিন তার বিপরীত। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা। জাহিন অয়ন্তীর সাথে একান্তে কিছু কথা বলার জন্য অয়ন্তীর নিকটে আসে। জাহিন এক পলক অয়ন্তীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক গলায় বলে, সরি, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনি খুব আঘাত পেয়েছেন আমার ভাইয়ের করা কাজটার জন্য, কিন্তু বিশ্বাস করুন, ও যে এমনটা করে বসবে আমরা কেউ বুঝতে পারিনি। আর এই মুহূর্তে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমি চাই না সেটা আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হোক। আমি চাই আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন, কারণ এটা আপনার জীবন, আপনি বুঝবেন আপনার জীবনে কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ। জাহিন থামে। অয়ন্তী জাহিনের প্রত্যেকটা কথা শুনে, কিন্তু কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। জাহিন আরেকটু সহজভাবে বলে, আপনি কি রাজি আছেন এই বিয়েতে অয়ন্তী? অয়ন্তী জাহিনের কথাটা শুনে শুকনো ঢোক গিলে। এই বিয়েতে রাজি না হয়ে তার কোনো উপায় নেই। এই বিয়েটা যদি না করে অয়ন্তী, তাতে হয়তো তার বাবা আর মামুনিকে আরও অপমানের মুখে পতিত হতে হবে। তাই অয়ন্তী সিদ্ধান্ত নেয় এই বিয়েটা সে করবে। অয়ন্তী ছোট করে উত্তর দেয়, আমি রাজি এই বিয়েতে। জাহিন নরম স্বরে বলে, পরে আফসোস করবেন না তো? আপনি জানেন হয়তো আমি রাজনীতি করি। আমার এই রাজনীতি করা নিয়ে ভবিষ্যতে আফসোস করবেন না তো? আমি চাইলেও এই রাজনীতি ছাড়তে পারবো না অয়ন্তী। অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায় যে সে এটা নিয়ে আফসোস করবে না। জাহিন তা দেখে বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে নিজেকে তৈরি করে রাখুন অয়ন্তী, রাজনীতিবিদ শেখ আবরার জাহিনের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। কথাটা বলেই জাহিন চলে যায়। জাহিন চলে যেতেই অয়ন্তী জোরে নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে মরেই যাবে অয়ন্তী। অয়ন্তীর ধ্যান ভাঙে বাবাকে কাছে আসতে দেখে। ফাইজ বন্ধুদের ডাক শুনে ওদের কাছে চলে যায়। হামিদ খন্দকার মেয়েকে দেখে মেয়ের কাছে এসে মুচকি হাসি দিয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেন, খুব ভালো থাকিস মা, বাবা তোর জন্য সবসময় প্রাণ ভরে দোয়া করবে। যেখানে যাচ্ছিস সেখানের সবার মন জয় করে চলবি। জানি এই বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, কিন্তু দেখ মা, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা উপর নিচ করে বলে, তুমিও নিজের খেয়াল রেখো বাবা। স্কুলে একদম উচ্চস্বরে চিৎকার করে ক্লাস নেবে না। হামিদ খন্দকার মুচকি এসে বলে, আচ্ছা মা, এবার চল, সময় হয়ে গেছে। মামুনি কোথায়? অনেকক্ষণ হলো দেখছি না মামুনিকে। তুই চল আগে, মামুনি আসছে। অয়ন্তীর বাঁ হাত ধরে হামিদ খন্দকার গাড়ির কাছে এনে জাহিনের হাতে অয়ন্তীর হাতটা রেখে বলেন, ওকে যত্নে রেখো বাবা, ও আমার বড় আদরের মেয়ে। জাহিন এক পলক সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে ভরসা দিয়ে শ্বশুর মশাইকে বলে, চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি অতি যত্নে রাখব। দায়িত্ব যখন এসে পড়েছে নিজের উপরে, সেটা আমি আমার সর্বস্ব দিয়ে পালন করব। হামিদ খন্দকার চশমার ফাঁক দিয়ে চোখের জলটা মুছে বললেন, নিশ্চিন্ত হলাম বাবা। এমন সময় আজহার শেখ বলেন, ভাই সাহেব তাড়াতাড়ি করেন, অনেকটা জায়গা যেতে হবে আমাদের, আর ওখানের সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, অয়ন্তী মা, গাড়িতে উঠে বস।
অয়ন্তী পাশে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকাতেই লিজা অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস অয়ন্তী, খুব ভালো থাকিস। অয়ন্তী লিজার কাছ থেকে দূরে সরে এসে বলে, মামনি কোথায়? মামনি আমাকে বিদায় জানাবে না? তুই গাড়িতে উঠ অয়ন্তী, অনেকটা রাস্তা যেতে হবে। এক প্রকার জোর করে অয়ন্তীকে গাড়িতে বসানো হয়। আর অয়ন্তীর এক কথা, মামনি কোথায়? ফাতেমা আক্তার দূর থেকে দাঁড়িয়ে অয়ন্তীকে বিদায় জানিয়েছেন। অয়ন্তী নিজের গর্ভের সন্তান না হলেও কিন্তু অয়ন্তীকে ছোট থেকে বড় আদর যত্ন করে বড় করে তুলেছেন। এখন যদি অয়ন্তীর কাছে আসেন তাহলে হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না, আর তা দেখে অয়ন্তীও ভেঙে পড়বে। তাই আর কাছে আসেনি অয়ন্তীর। গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে অয়ন্তীর। জানালার বাইরে মাথা বের করে তাকিয়ে আছে তার চিরচেনা জায়গাটার দিকে। যতক্ষণ পর্যন্ত না আপনজনগুলো আড়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত অয়ন্তী তাকিয়েছিল। অন্ধকার মিলিয়ে যেতেই অয়ন্তী সোজা হয়ে বসেছে, কিন্তু কান্নার গতি কমেনি। জাহিন পকেট থেকে রুমাল বের করে অয়ন্তীর দিকে এগিয়ে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকাতেই জাহিন বলে, চোখের জলটা মুছে নিন অয়ন্তী, আর বেশি কান্না করবেন না, এতে মাথা ব্যথা হতে পারে। অয়ন্তী চুপচাপ জাহিনের কাছ থেকে রুমালটা নিয়ে চোখের জলটা মুছে মাথাটা সিটের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা যারা পিছনের দিকে তাকাতেই দেখে অয়ন্তী ঘুমিয়ে পড়েছে, যার জন্য মাথাটা এদিক ওদিক দুলছে। যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ভাই তার মাথায় দু আঙ্গুল চেপে ধরে দু চোখ বন্ধ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। যারা মোলায়েম গলায় ভাইকে বলে, ভাইয়া ভাবি ঘুমিয়ে পড়েছে, যে কোনো সময় মাথায় আঘাত পেতে পারে, তুমি ভাবির মাথাটা তোমার কাঁধে এনে রাখো। যারার গলার স্বর শুনে জাহিন চোখ মেলে অয়ন্তীর দিকে তাকিয়ে দেখে আসলেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। যেই হারে কান্না করেছে ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর ঘাড় ধীরে ধীরে এনে নিজের কাঁধে রাখে। অয়ন্তীর ভারী নিঃশ্বাস জাহিনের গলায় এসে বাড়ি খাচ্ছে। এই প্রথম জাহিনের এতটা সন্নিকটে কোনো মেয়ে এসেছে। জাহিন আর চোখে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে তাকায়। মেয়েটা দেখতে এতটা সুন্দরী নয়, কিন্তু চেহারা পুরোটা মায়ায় ভরা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরাতে যাবে, সাথে সাথেই গাড়ির হর্নের শব্দ শুনে জাহিন থেমে যায় আর অন্যদিকে মুখটা ফিরিয়ে জোরে নিঃশ্বাস ত্যাগ করে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। যারা আগে ভাগেই গাড়ি থেকে নেমে গিয়ে অয়ন্তীর দরজার পাশে এসে দাঁড়ায়। বউ এসেছে শুনে অনেকেই গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জাহিন অয়ন্তীর মাথাটা সিটের উপরে রেখে দেয়, যাতে করে অয়ন্তীকে কোনো অস্বস্তিতে পড়তে না হয়। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী উঠুন, চলে এসেছি আমরা। অয়ন্তী নিভু নিভু চোখে তাকিয়ে জাহিনকে দেখার সাথে সাথে সোজা হয়ে বসে। ইতস্তত গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, চলে এসেছি আমরা। কথাটা বলে জাহিন কাইফকে উদ্দেশ্য করে বলে, দরজাটা খুলে দাও কাইফ। জাহিন কথাটা বলে গাড়ি থেকে নেমে যায়। কাইফ অয়ন্তীর পাশের দরজাটা খুলে দেয়। অয়ন্তী ধীরে সুস্থে পা ফেলতেই ভাঙা ইটের টুকরার সাথে পা লেগে ডান পাটা মচকে যায়। অয়ন্তীর চিৎকার শুনে যারা অয়ন্তীকে ধরে বলে, ভাবি ঠিক আছো তুমি? অয়ন্তী মাথা নাড়িয়ে হাঁ বলে, কিন্তু অয়ন্তী ঠিক নেই। পাটা মনে হচ্ছে যেন ভেঙেই গেছে। অয়ন্তীর সামনে দাঁড়ানো একজন মহিলা বলেন, কি গো নতুন বউ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই পা ভেঙে পড়লে সারা জীবন সংসার করবে কি করে? কথাটা শুনে অয়ন্তীর বড্ড খারাপ লাগলো। যারা ভ্রু কুঁচকে বলল, উফ ফুপু,
কী সব বলছো তুমি? বলো তো, ভাবি পায়ে ব্যথা পেয়েছে কোথায়, তুমি একটু কেয়ার করবে তা না করে তুমি উল্টাপাল্টা কথা বলছো। আলেয়া বেগম ভাতিজির কথা শুনে থমথম গলায় বলেন, এখন কি তুই আমাকে বলে দিবি কখন কি কথা বলতে হবে আমাকে? যারা কিছু বলতে যাবে সাথে সাথে যারার চাচি রুমা খাতুন যারাকে থামিয়ে বলেন, আহ যারা থাম তো, মেয়েটা কতটা ব্যথা পেয়েছে সেটা দেখা দরকার। তারপর রুমা খাতুন অয়ন্তীর দিকে তাকিয়ে বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। রুমা খাতুন আবার বলে, হাঁটতে পারবে? আমার হাতটা ধরে হাঁটো। আলেয়া বেগম রুমা খাতুনের এসব দেখে মনে মনে বলেন, ঢং যত সব আদিক্ষেতা। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলেন, রিহান কোথায়? ওকে দেখছি না কেন? আর যায়নি বা কেন এই গাড়ি থেকে বের হলো? আলিয়া বেগমের কথা শুনে যারা বুঝতে পারল বাড়ির কেউ কিছু জানে না হয়তো এই বিষয়ে, শুধুমাত্র মা ছাড়া। আর বিয়ে বাড়ির কাজের চাপে হয়তো নিউজও দেখা হয়নি। যারা ফুপুর কথার উত্তর না দিয়ে অয়ন্তীকে বলে, ভাবি আস্তে আস্তে পাটা ফেলো। আলেয়া বেগম বড্ড অপমানিত বোধ করলেন, কিন্তু এখানে আর কিছু বললেন না। অয়ন্তী অনেক কষ্টে 2 কদম পা বাড়ায়, কিন্তু আর পারছে না। পাটা মনে হচ্ছে ভেঙেই গেছে। একে তো পা মচকে গেছে, তার উপর ভারী শাড়ি। জাহিন কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো অয়ন্তীর হাঁটতে কষ্ট হচ্ছে, তখনই তাদের কাছে এসে জাহিন চিন্তিত গলায় বলে, কি হয়েছে? যারা বলে, ভাবির পা মচকে গেছে ভাইয়া, তাই হাঁটতে পারছে না। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে পায়ে ব্যথাটা একটু বেশিই পেয়েছে। চোখ মুখ লাল হয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহিন যারাকে বলে, তুই সর, আমি দেখছি। যারা সরতেই সবাইকে অবাক করে দিয়ে অয়ন্তীকে পাজোকলে তুলে নেয় জাহিন। সবাই জাহিনের কার্যকলাপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, শুধুমাত্র যারা ছাড়া। হুট করে এমনটা হওয়াতে ভয়ে অয়ন্তী মৃদু চিৎকার করে ওঠে, জাহিনের গলা জড়িয়ে ধরে। যখন বিষয়টা বুঝতে পারল অয়ন্তী, তখন লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে অয়ন্তী। মনে হচ্ছে সারা শরীর কারেন্ট বয়ে যাচ্ছে, কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে, হৃদস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে বেশি চলছে। আলিয়া বেগম জাহিনের সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলেন, জাহিন এসব কি? তুই কেন রিহানের বউকে কোলে নিলি? আর রিহান কোথায়? ওকে কেন কোথাও দেখছি না। ওর বউ এখানে পা মুচকে বসে আছে, আর ও কোথায় বসে আছে? জাহিন শান্ত চোখে ফুপুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফুপু, আমার মনে হয় এখানে এত কথা না বলে আগে ওনার চিকিৎসা করা দরকার। তাই তোমার সকল প্রশ্নের উত্তর পরে দেই আমি। কথাটা বলে জাহিন হন হন করে হেঁটে চলে যায়। আলিয়া বেগম হাঁ হয়ে তাকিয়ে আছেন জাহিনের যাওয়ার পানে। চলবে।